ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটি পাঠিয়েছেন কসবা থেকে তপতি মিত্র। তো দিদিভাই এই ঘটনাটি তার বান্ধবীর কাছ থেকে শুনেছেন এই বছর সরস্বতী পুজোর দিন। মানে সরস্বতী পুজোর দিন দিদিভাইয়ের বাড়িতে তার বান্ধবী এসেছিল এবং তার সাথে কিন্তু এই ঘটনাটা উনি শেয়ার করে নিয়েছেন। যেটা সেই বান্ধবীর বাবার সাথে অনেক বছর আগে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তখন দিদিভাইয়ের বান্ধবী ক্লাস 4 পড়তো। তার মানে বুঝতেই পারছো যে কত বছর আগের ঘটনা এটা। তো যাই হোক, দিদিভাই এর আগেও আমাদেরকে দুটো ঘটনা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছিলেন, যেটা আমাদের চ্যানেলে এর আগে আমরা কিন্তু প্রচারও করেছি। তোমরা অনেকেই হয়তো সেই ঘটনাগুলো শুনেওছো। তো আজকেও কিন্তু দিদিভাই ভয়েস রেকর্ডিং করেই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, যেটার কিছুটা অংশ আমি তোমাদেরকে শোনাবো। তবে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আজকে ভীষণই ভয়ঙ্কর একটি ঘটনা, যেটা তোমরা পুরো ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভালো লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও। তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 179। আচ্ছা, তাহলে চলো প্রথমে দিদিভাইয়ের পাঠানো কিছুটা ভয়েস আমরা আগে শুনে নিই। আমি এখন যে ঘটনাটা তোমাকে বলবো, এই ঘটনাটা আমার বান্ধবীর বাবার সাথে ঘটেছিল। এটাও বহুদিনের ঘটনা। এটা ঠিক 80 সালের ঘটনা। আমার বান্ধবীর মুখে শুনলাম, এই রিসেন্ট শুনলাম, এই সরস্বতী পুজোর দিন। আর আমি অনেকদিন তোমার গল্প প্রতিনিয়ত শুনতে পারি না, তবে এক একদিন মাঝে মাঝে শুনি। আমার এদিকে বাড়িতে আমার হাজবেন্ডের শরীর খারাপ, আমার পা ভেঙে সে বিছনা শয্যাশায়ী। এখন একটু ভালো হয়েছে। হ্যাঁ, আর আমারও শরীর না, ওই জন্য প্রতিনিয়ত মানে শুনতে পারি না। তা যেদিন শুনি ওই রাতে 11:30 এরকম সময় হয়তো একটা সুযোগ দাম। যাকে আবার আমি তোমাকে একটা গল্প মানে ঘটনা পাঠাচ্ছি। এই ঘটনাটা 80 সালের ঘটনা, গ্রামের ঘটনা। তা এই ঘটনাটা হচ্ছে কি, আমার বান্ধবী তার বাবার সঙ্গে ঘটেছিল। তখন আমার বান্ধবী ক্লাস 4 পড়তো, খুবই ছোট। ওরা এক ভাই এক বোন, আর মা বাবা। তাই ওরা পৌষ সংক্রান্তিতে ওদের মামার বাড়ি বহু দূর, অজপাড়াকা। সেই গ্রামটার কথা নাম আমি এখন নামটা বলছি না, হয়তো সেই গ্রাম এখন শহরের মতনই হয়ে গেছে। সে তখনকারের অবস্থা এখন অবস্থা আকাশ পাতাল তফাৎ। যাকে এখন সেই গ্রামে ঘটনাটা। এবারে ওরা মামার বাড়ি, ওর বাবা ওই পৌষ সংক্রান্তিতে ওরা প্রতিবার ওর বাবা একটা ছুটি নিয়ে ওই মামার বাড়ি 7-8 দিনের জন্য ওরা যায়। আচ্ছা দিদিভাই, প্রথমেই আমি আপনাদের সুস্থতা কামনা করি। আপনি আপনার হাজবেন্ড আপনারা দুজনেই যাতে সুস্থ হয়ে উঠুন, এই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আচ্ছা, তো দিদিভাই বলছে যে তার বান্ধবী এবং তার গোটা ফ্যামিলি, মানে তার বান্ধবীর গোটা ফ্যামিলি, তার বাবা মা, বান্ধবী এবং তার ভাই, তো তারা 4 জন মিলে কিন্তু তার মামার বাড়িতে প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় কিন্তু বেড়াতে যেত। এবং শুধুমাত্র তারাই নয়, যেহেতু তারা কলকাতায় থাকতো, তো তার ছোট মাসিরা, মানে সেই দিদিভাইয়ের বান্ধবীর যে ছোট মাসিরা, তো তাদের বাড়ি ছিল হচ্ছে উড়িষ্যাতে। তো তারাও কিন্তু ওই উড়িষ্যা থেকে ওই পৌষ সংক্রান্তির জন্য তাদের মামার বাড়িতে যেত, কিন্তু তার আগে তারা কলকাতায় সেই বান্ধবীর বাড়ি চলে আসতো। আচ্ছা, এবার দিদিভাইয়ের বান্ধবী যেভাবে ঘটনাটি দিদিভাইকে বলেছে, আমি সেইভাবেই কিন্তু তোমাদেরকে বিষয়টা বলছি। আমরা প্রতি বছর এই সময়তে, পার্টিকুলারলি এই সময় মামার বাড়ি যাওয়া বলে কিন্তু খুব এক্সাইটেড থাকতাম। তার কারণ হচ্ছে আমার মামার বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটাই দূর। তো যে কারণে প্রতি বছর ওই যেরকম হয় যে 2 বার 3 বার করে মামার বাড়ি যাওয়া, সেইটা কিন্তু আমাদের কোনোদিনই হতো না।
তো ওই বছরে একবারই পৌষ সংক্রান্তির সময় বিশেষ করে আমরা কিন্তু মামার বাড়ি যেতাম। তার কারণ হচ্ছে আমার দিদা প্রচুর বিভিন্ন রকমের মানে আর কি পিঠে পুলি এগুলো বানাতে পারতেন, এবং তাছাড়াও আমাদের যে গ্রামে আর কি মামার বাড়িটা ছিল তার পাশের গ্রামে একটা বিশাল বড় মেলা বসতো, এবং সেখানে বিভিন্ন রকম যাত্রা পালা এরকম হতো। তারপর মানে প্রচুর লোকজন, মানে আশেপাশের আরো গ্রাম থেকে লোকজন ওই মেলাতে যেত। আর আমরা যেহেতু শহরে মানুষ, তো যে কারণে ওই গ্রামের পরিবেশটা আমাদেরকে কিন্তু খুব টানতো। তো সেই জন্যই কিন্তু বিশেষ করে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা প্রতি বছর, আমরা এবং আমাদের ছোট মাসিরা, তো আমরা সবাই মিলে কিন্তু ওই মামার বাড়িতে যেতাম। তো বাবাও তখন অফিস থেকে ছুটি নিত। আর আমার যারা বড় মাসি তারা কিন্তু আরো দূরে থাকে, তো যে কারণে তারা প্রতি বছর আসতে পারতো না, মাঝে মধ্যে আসতো। তো এবার সেই বছর আমি, এবার আমার ভাই, আমি তো তখন ক্লাস 4 এ পড়ছি আর আমার ভাই তখন আমার থেকে আরো ছোট। তো মা তখন বলছে, "তোরা ভালো করে পড়াশোনা কর। তোরা যদি ভালো করে পড়াশোনা না করিস তোদেরকে কিন্তু মামার বাড়ি নিয়ে যাব না।" তো আমরা তখন খুব ভালোভাবে পড়াশোনা করছি। আর তার মধ্যে মানে যেদিন আরকি আমরা মামার বাড়ি যাব তার ২ দিন আগে আমার ছোট মাসিরা চলে এসেছিল আমাদের বাড়িতে। তো কি হয়, এবার যেদিন আমরা রওনা দেব তার আগের দিন আমার মেসো মাসি, তার ২ ছেলেমেয়ে এবং আমার বাবা-মা, তো তারা সবাই মিলে কিন্তু কলকাতায় মানে মার্কেট করতে বেরোয়। যেহেতু আমার মামার বাড়িতে আমার দিদা, দাদু, আমার মামা, মামি তাদের জন্য সব জামাকাপড় কিনবে বলে। তো মাসিরা তো সেই দিনটা আমাদের বাড়িতে থাকে, এবং তার পরের দিন খুব সকাল, সকাল কিন্তু আমরা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবার তখন তো এত ট্রেনের ব্যবস্থা এতটাও ভালো ছিল না, এতটা অ্যাভেলেবল ট্রেন থাকতো না। তো আমরা খুব সকাল, সকাল কিন্তু সেইজন্য রওনা দিয়েছিলাম। তার কারণ হচ্ছে তারপরে আবার ট্রেন অনেক লেটে আরকি আছে। তো আমরা যখন মামার বাড়িতে পৌঁছই, মানে মামার বাড়ির যে গ্রামটা, তো সেখানে যখন আমরা পৌঁছই তখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে। এবার ওই স্টেশন থেকে আমার মামার বাড়ি যে যাওয়ার রাস্তাটা, তো তার ১ম এই কিন্তু একটি পাড়া পড়ে, সেই পাড়ার নাম হচ্ছে মোল্লাপাড়া। তো ওটা হচ্ছে টোটাল মুসলিম কমিউনিটির আরকি ওই পাড়াটা। তো সেইটা ক্রস করতে কিন্তু প্রায় ১০ মিনিট মতো লাগে, এবং তারপর আরো ১০ মিনিট আরেকটি পাড়া ক্রস করে কিন্তু আমার মামার বাড়ির পাড়া। তো আমরা এবার তখন রিক্সা করে আমার মামার বাড়িতে গিয়ে পৌঁছই। আর আমার মামার বাড়ির কিন্তু মানে বেশ যেটাকে বলে আরকি বনেদি পরিবার। মানে আগেকার দিনে যেরকম হতো তাদের নিজস্ব জমি জায়গা, পুকুর, তারপর আমবাগান, জামবাগান যেরকম হয়, তো সেরকম কিন্তু আমার মামার বাড়িতে মানে ওনাদের ছিল। তো আমরা যাবো বলেই কিন্তু মামারা সেই পুকুর থেকে সেই পুকুরের মাছ আমাদের জন্য ধরেছিল। এবার আমরা যখন ওখানে গিয়ে পৌঁছই তো সবাই তো তখন ভীষণ খুশি। তার কারণ হচ্ছে বছরে একবার করে আমরা মামার বাড়ি যেতাম। তো তার মধ্যে আমরা ওই গিয়ে ওখানে ৫-৬ দিন করে থাকতাম। তো ন্যাচারালি সবাই কিন্তু ভীষণ খুশি হয়। আর আমার বড় মামা আর আমার মেজো মামা দুজনে কিন্তু চাকরি করত। আমার ছোট মামা ওখানে মানে জমি জায়গা সব দেখাশোনা করত। তো সেই দিন দুপুরবেলায় খাওয়া-দাওয়ার পর সবাই আমরা মানে একসাথে বসে গল্পগুজব করি। তো তারপর মানে যে যার মতো রাত্রিবেলায় কিন্তু শুতে চলে যায়। এবার আমার মামার বাড়ির প্যাটার্নটা একটু বলি। আগেকার দিনে যেহেতু বাড়িটা, তো মাঝখানটা করে একটা বিশাল বড় উঠোন। মানে সদর দরজা দিয়ে ঢুকেই হচ্ছে সামনে একটা উঠোন। আর বাড়িটা হচ্ছে এল শেপের বাড়ি, এবং মানে আগেকার দিনের দোতলা বাড়ি। তো উঠোন দিয়ে ঢোকার পরেই একদম সামনাসামনির যে পোরশনটা বাড়ির, তো সেইখানটা করে কিন্তু আমার মামারা থাকতো। আর বাড়ির অপোজিট দিকটা, মানে আমি আগেই বলেছিলাম যে বাড়িটা হচ্ছে এল শেপের, মানে এল প্যাটার্নের। তো অপোজিট দিকে আমাদেরই মামাদের একজন দূর সম্পর্কের পিসি হয়, তো তাদের ফ্যামিলি থাকতো। এবার আমরা যখন গিয়েছি একতলা পোরশনের একদম যে সামনের ঘরটা সেখানে আমাদের ফ্যামিলিকে থাকতে দেওয়া হয়, এবং তার পাশের রুমটাতে আমার মাসিরা থাকতো। আর তার পাশে মানে ৩ নম্বর রুমটায় আমার দাদু দিদার ঘর। আর তার পাশে যেটা একটা বিশাল বড় হল ঘর টাইপের ছিল সেটা সবসময়তে ফাঁকাই থাকতো। আর দোতলাতে আমার মামারা মানে তাদের ঘর। তো সেইদিন রাত্রে কিন্তু আমরা সেখানে শুয়েছি। তো তারপরের দিন সকাল হওয়ার পর এবার ১ বছর পর আমরা মামার বাড়ি এসছি। তো সবাই কিন্তু আমরা একটু গ্রামটাকে ঘুরতে বেরোই। তো সেই দিনও খুব ভালোভাবে আমাদের কেটে যায়। এবার ওই যে পাশের গ্রামে যে মেলাটা হতো পৌষ সংক্রান্তি উপলক্ষে, তো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে তার পরের দিন। মানে যেদিন আমরা মামার বাড়ি গিয়েছিলাম মাঝে একদিন বাদ দিয়ে তার পরের দিন আমাদের যাওয়ার কথা। তো মাঝের যে দিনটা, সেদিনটা তো আমাদের খুব ভালো মতোই কেটে যায়, এবং তারপরের দিন সকালে উঠে মানে যেহেতু আমরা সেদিন বিকেল বেলাতে মেলায় যাবো, তো সবার মনে একটা ভীষণ আনন্দ যে আবার ওই মেলায় যাবো। ওরকম প্রচুর খাবার-দাবার ওখানে বিক্রি হতো যেগুলো আমরা সচরাচর কলকাতায় পেতাম না। আর মানে অনেক রকম খেলনা, মাটির পুতুল যেগুলো আরকি। তো সেইগুলো কিনবো। মানে এক কথায় মনে তখন আমাদের প্রচুর আনন্দ। তো এবার দাদু তখন বারবার করে বলছে যে, "সবাই খুব তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে রেডি হয়ে নেবে। ওই বিকেল ৪টে ৪:৩০ র মধ্যে কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দেবো। তো তারপর মেলা-টেলা দেখে আমরা কিন্তু আবার সন্ধ্যে ওখান থেকে ফিরবো।" যেহেতু মানে ওখানে কি হতো, ঠিক রাত্রি ৮টা ৮:৩০ পর থেকে কিন্তু সেরকম কোনো রিক্সা-টিক্সা পাওয়া যেত না। তো যে কারণে দাদু বলে যে, "আমরা ওই মেলা দেখে
ওই 8টা সাড়ে 8টার মধ্যেই কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এবার দাদুর কথা মতোই কিন্তু আমরা ওই বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে আমরা সবাই মিলে, মানে আমার বাবা মা, আমি, আমার ভাই, আমার মাসি মেসো তাদের 2 ছেলে মেয়ে, আমার মামারা মামিরা, তারপর ওই যে আরেকটা আমি বললাম যে দুঃসম্পর্কের যেটা আর কি মামার পিসিরা আরেক পোর্শনে থাকতো তারা, তাদের ফ্যামিলি, আমার দাদু, দিদা যায়নি, দিদা বাড়িতেই ছিল। তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে ওই মেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই। তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে মেলায় গিয়ে পৌঁছোই এবং মেলাটাও কিন্তু আমরা খুব ভালো মতো ঘুরি এবং আমরা বুঝতেই পারি না যে কখন মেলা ঘুরতে ঘুরতে রাত্রি ঠিক 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো তখন দাদু আমাদেরকে তাড়া দিচ্ছে, বলছে চলো এবার দেরি হয়ে গেছে, এবার তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে, নাহলে তো আর রিক্সা পাবো না। এবার ওই মেলাতে আমি আগেই বলেছিলাম যে যাত্রাপালার একটা মানে ব্যাপার ছিল। তো সেই যাত্রাটা কিন্তু অনেক রাত পর্যন্ত কন্টিনিউ হতো। এবার দাদু সেটা বাড়িতে আগে থেকেই বারণ করে দিয়েছিল যে বাড়ির যারা মহিলা এবং যারা বাচ্চা রয়েছে তো তারা তো এত রাত পর্যন্ত এই মেলাতে থাকবে না। তাদেরকে মানে ওই সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। তো শুধুমাত্র ওই যাত্রাগুলো দেখবে হচ্ছে মানে যারা আর কি বাড়ির বেটা ছেলেরা ছিল তারাই। এবার আমার বড় মামার মেজো মামার যেহেতু অফিস আছে তো সেই জন্য কিন্তু সন্ধেবেলাতে আমাদের সাথে আমার বড় মামা আর মেজো মামা কিন্তু বাড়ি ফিরে আসে। তো শুধুমাত্র আমার বাবা, আমার মেসো আর ছোট মামা, তো ওরা 3 জনে কিন্তু সেই মেলাতে থেকে যায় এবং সেই যাত্রা প্রায় রাত্রি 2টো 2:30 পর্যন্ত চলবে। তো তারপরেই কিন্তু ওরা বাড়ি ফিরবে। এবার দিভাই বলছে আমরা তো তখন অনেক ছোট, তো আমরাও একটু বায়না করছিলাম যে না আমরাও যাত্রা দেখব। কিন্তু দাদু এত আমাদেরকে ধমক দেয় আমরা কিন্তু সবাই চুপ করে যাই। তো এবার বাবা, ছোট মেসো আর ছোট মামা ওরা মেলাতে থেকে যায় আর আমরা তখন বাড়ি ফিরে আসি সন্ধ্যাবেলায়। এবার তারপরের যে ঘটনাটা এটা কিন্তু বাবাদের সাথেই ঘটেছিল। মানে ওরা 3 জন যেহেতু ছিল এবং বিশেষ করে এই পুরো ঘটনাটাই কিন্তু মানে পজেস হয়েছিল বলতে পারো আমার বাবা। তো যাই হোক, এবার ওদের ওই যাত্রাপালা দেখতে দেখতে প্রায় ওরকম রাত্রি 2টো 2:30 বেজে গেছে। মানে যখন আর কি যাত্রাপালাটা শেষ হয়েছে, তো ওরা কি করেছে, ওরা 3 জনে কিন্তু এবার যেহেতু তখন রিক্সা বা এরকম কিছু আসার যে যানবাহন সেগুলো পাওয়া যাবে না বলে ওরা কিন্তু ওই মেলা থেকে হেঁটে রওনা দিয়েছে। এবার শীতের রাত্রি, তার উপরে ঠিক এতটা রাত, তো ওরা 3 জনে কিন্তু মোটামুটি রাস্তায় একা। মানে এই রুটের রাস্তায় কিন্তু ওরা একা। তো ওরা 3 জনেই তখন ফিরছে। আর ওই মেলা থেকে আমাদের বাড়ি আসার পথের যে রাস্তাটা, তো সেখানে কিন্তু একটা ডান সাইডে, মানে ওই রাস্তা দিয়ে আসার পথে ডান সাইডে কিন্তু একটি কবরস্থান পড়তো। ওটা হচ্ছে মুসলিমদের একটি কবরস্থান এবং ওই যে পাড়াটা ওটা কিন্তু টোটালি মুসলিম কমিউনিটির। তো এবার কি হয়েছে, ওরা 3 জনে কিন্তু ওই রাস্তা ধরে ফিরছে। মানে ওই যে কবরস্থানের যে রাস্তাটা, সেই রাস্তা ধরে কিন্তু এবার ওরা ফিরছে বাড়ির দিকে। এবার যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন ওরা হয়েছিল সেটা তোমরা দিদিভাইয়ের মুখ থেকে এবার শুনে নাও। এইবারে এই ওরা আস্তে আস্তে কবরখানা সাইড আসছে, হঠাৎ আমার মামার চোখে পড়লো যে বিশাল একটা লোক কবরখানা থেকে, বিশাল মানে দৈত্য মতো একটা লোক, কিন্তু চোখ দুটো জ্বলছে সাদা, যেমন মুসলিমদের ড্রেস, মাথায় টুপি, সাদা খাতা মতো পরা, চোখ দুটো জ্বলছে, আর কিন্তু পা দুটো নিচে না, পা দুটো 1 হাত উপরে হেঁটে হেঁটে চল। আর ঠিক আমার বান্ধবীর বাবা যেখানে 1 হাত হলে আমার বান্ধবী বাবাকে ধরে ফেলবে। বলছি যে আমার মানে আমার বান্ধবীর যে ছোট মামা বলছে জামাই বাবু ওই দেখো, যেই এমনি করে ফেলেছে, বলো ওরে বাবারে 3 জন দিয়েছে ছুট। ছোট মামা বাবা চলুন চলুন বাঁদিকে ছুট, বাড়ির দিকে সোজা গেলেই তো আমার বাড়ি। ওরা তো ওই ওই বিশাল যে ওই কবরখানা থেকে আসছে লোকটা, ও তো সোজা চলে যাচ্ছে। ওরা ওদের সোজা না দিয়ে বলো বেঁকে হাঁটো, মোল্লাপাড়ার দিকে হাঁটো, করে ছুট, 3 জনই ছুট, যেন মনে হচ্ছে লোকটা কার দেখবে কি, ওরা দৌড়, আর লোকটা তো সোজা যাচ্ছে, আর একটু হলে তো ওখানেই শেষ ওরা। মানে ওনারা যে ভয়ঙ্কর মূর্তিটা দেখেছিল তার পরনে ছিল হচ্ছে মানে সাদা আলখাল্লা টাইপের একটা ড্রেস, যেটা দিয়ে আপাদমস্তক ঢাকা আছে বলতে পারে, এবং মাথায় কিন্তু মানে সে একটা মুসলিমরা যেন একটা টুপি পরে ওরকম একটা টুপি পরে, এবং মানে আকৃতিটা ভীষণই ভয়ঙ্কর, এবং সে কিন্তু শূন্যে ভাসছিল ওই কবরস্থানের মধ্যে। এবার ওই ভয়ঙ্কর অবয়বটিকে দেখে ওনারা 3 জনেই কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষ নয়, মানে এটা কোনো খারাপ জিনিস। তো সেই দেখে কিন্তু ওনারা 3 জনে প্রাণপণে ছুটতে শুরু করে এবং কে কোন দিকে ছুটছে তখন কিন্তু কারোর কোনো মানে মাথাতেই সেই জ্ঞানটা নেই। এবার রাস্তা যেহেতু অন্ধকার, তো ছুটতে ছুটতে কি হয়, দিদিভাইয়ের যে বান্ধবীর বাবা, তো সে কিন্তু একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। মানে সেখানে যে উনি পড়ে গেছেন এবং পড়ে যাওয়ার পর ওনার কিন্তু তখন মানে সঙ্গে সঙ্গে উনি কিন্তু জ্ঞান হারায়। এবার আরও যে 2 জন ছিল, মানে দিদিভাইয়ের বান্ধবী যেটা বলছে যে আমার ছোট মামা এবং আমার ছোট মেসো,
তারাও কিন্তু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে যার মতো মানে যেদিকে পেরেছে সে ছুটেছে। এবার উনি বলছেন যে ওই যে আমার বাবা ওখানে সেন্সলেস হয়ে পড়লেন, তো তারপর কিন্তু ওইভাবেই উনি সারা রাত্রি ওখানে পড়েছিলেন। তো এবার যখন সূর্যের আলো ফুটেছে ওই রাস্তা দিয়ে যখন এবার লোক চলাচল করতে শুরু করেছে, তো সবাই কিন্তু তখন দেখতে পায় যে ওখানে একজন ভদ্রলোক এরকম মুখ থুবড়ে পড়ে আছে। তো সবাই তখন মানে ওখানে আরও যারা আর কি পাড়ার লোকজন তারা তখন জড়ো হয়েছে এবং মানে আমার বাবার চোখে মুখে জল টল দিয়ে ওনার জ্ঞান ফেরায়। এবার জ্ঞান ফেরানোর পর তখন সবাই জিজ্ঞাসা করছে যে আপনি এখানে মানে এরকমভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন, মানে কিছু কি হয়েছে আপনার? তো তখন মানে আমার বাবা বলছে যে, "আমি বুঝতে পারছি না যে আমি ঠিক কোথায় আছি বা আমার মানে কালকে রাত্রি থেকে আমি এখানেই এইভাবে পড়েছিলাম। মানে আমার তখন মাথাতে এই জিনিসটা আসছে না।" তো আমি তখন বলছি যে, "আমি এখানে কি করে এলাম?" তো তখন ওনারা বলেন যে, "আপনাকে সকালবেলাতে এখানে এইভাবে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে।" মানে পুরো বিষয়টা আরকি ওই পাড়ার লোকজন সকলে বলে। তো তারপর বাবাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, "আপনি এইভাবে এখানে সেন্সলেস হয়ে কি করে পড়েছিলেন?" তো তখন মানে বাবা কিন্তু পুরো বিষয়টা বলে যে, "এরকম, এরকম ঘটনা ঘটেছে।" এবার সবাই তখন না মানে শুনে কিছুটা একটু মানে ওনারা আন্দাজ করতে পেরেছিলেন। কারণ ওনাদের ওই এরিয়াটা এবার ওই জায়গায় কোন জায়গাটা খারাপ জায়গা, কোন জায়গা ভালো জায়গা, এটা কিন্তু তারা খুব ভালো মতো জানতেন। তো তখন ওনারা বুঝতে পারেন যে এক্সাক্ট ব্যাপারটা কি হয়েছে। তো তখন বাবাকে বলে যে, "আপনি খুব বাঁচা বেঁচে গিয়েছেন। তো যে কবরস্থানটির সামনে দিয়ে আপনি আসছিলেন, ওই কবরস্থানটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। এবং ওই কবরস্থানের বাইরে আমাদেরই এখানকার একজন মানে স্থানীয় মসজিদের একজন ইমাম সাহেবের একটি কবর রয়েছে। মানে ওই কবরস্থানের বাইরে উনার কবরটা করা হয়েছে। মানে উনি খুব ভালো মানুষ ছিলেন এবং উনিই হয়তো আপনাকে প্রাণে রক্ষা করেছেন যে কারণে আপনি আজকে সকাল পর্যন্ত বেঁচে আছেন। তার কারণ হচ্ছে পার্টিকুলারলি ওই কবরস্থানটা মানে ওই যে অত বড় যে কবরস্থানটা সেটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। মানে দিনের বেলাতে লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করলেও রাত্রিবেলায় কিন্তু এই কবরস্থানের রাস্তাটা সবাই এড়িয়েই চলে। তো এবার এটা শোনার পর না মানে বাবা তখন রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে। তার কারণ হচ্ছে ওনার ১ম এ একটা চিন্তা যে আমরা ৩ জনে ছিলাম এবং আমি এখানে একা, তাহলে ওরা বাকি ২ জন কোথায় গেল? এবং তার উপরে এরকম কিছু ঘটনার কথা বাবা ওনাদের মুখে শুনছে। তো তখন বাবা বলে যে, "আমরা তো ৩ জন ছিলাম। তার মধ্যে আমি এখানে এইভাবে একা পড়েছিলাম। তো বাকি ২ জনকে তো আমি খুঁজে পাচ্ছি না।" তো তখন ওই পাড়ার লোকজন বাবাকে একটু আশ্বস্ত করে এবং বলে যে, "আপনি একটু নিশ্চিন্ত হয়ে বসুন, আপনি একটু জল খান, আমরা দেখছি।" তো এই বলে ওনারা কিন্তু মানে পাড়ার লোকজন মিলে কিন্তু খুঁজতে বেরিয়ে যায় দুজনকে। তো তারপর ওনারা খুঁজতে, খুঁজতে মানে ওনাদের পাড়ার একদম শেষ প্রান্তে একটি পুকুর ছিল। তো সেই পুকুরের ধারে দুজনকে কিন্তু মানে আমার ছোট মামাকে এবং আমার ছোট মেসোকে ওনারা কিন্তু অচৈতন্য অবস্থায় পায়। এবার ওনাদের দুজনকে তখন ওখানে মানে জ্ঞান ফেরানো হয়। তো তারপর মানে বাবার কাছে নিয়ে আসে। তো ওনাদের ৩ জনকে কিন্তু তখন একটি রিকশা করে দেওয়া হয় এবং তারপর ওনারা কিন্তু ধীরে, ধীরে বাড়ি ফিরে আসেন। এবার এদিকে বাড়ির প্রত্যেকে তখন চিন্তা শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে ওই যে যাত্রাটা যখন শেষ হওয়ার সময় হচ্ছে ২ঃ২০ তো ন্যাচারালি বাবাদের কিন্তু ভোর হওয়ার আগেই বাড়ি ফিরে আসার কথা। এবার সকাল হয়ে যাচ্ছে তাও তারা ৩ জন যখন বাড়ি ফিরছে না, তো তখন মানে দাদু বলছে যে, "আমি তাহলে এবার এগিয়ে গিয়ে দেখি যে ওরা এখনো আসছে না কেন?" তো সেই করতে, করতেই কিন্তু তারা ৩ জনে তখন বাড়ি ফিরে এসছে। এবার ওদের ঐরকম একটা চেহারা দেখে মানে সকলে একদম ভিজে পুরো স্নান হয়ে গিয়েছে। তো মানে ঐরকম একটা অবস্থা দেখে সবাই তখন জিজ্ঞাসা করছে যে, "কি হয়েছে? তোমাদের এত বেলা হলো বাড়ি ফিরতে, তার উপরে তোমাদের চেহারায় এরকম একটা অবস্থা?" এবার কি হয় মানে বাবা যেহেতু বেশি ভয়টা পেয়েছিল এবং ওই কবরস্থানের কাছেই বাবা যেহেতু ওখানে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়, তো মানে বাবার কিন্তু ওই জিনিসটা মাথাতে বেশি ঘুরছিল এবং উনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলেন এবং উনি কোনো কথা বলতে পারছিলেন না। উনার চোখ দুটো পুরো লাল হয়ে গিয়েছিল। তো তারপর মানে দেখা যায় যে বাবার তখন শরীরে প্রচণ্ড জ্বর। এবার মামা আর মেসো তারা দুজনে তখন বলে যে এক্সাক্টলি বিষয়টা কি হয়েছে। তো এবার বাড়ির লোকজন এই কথাগুলো শুনে তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সবাই তখন বলছে যে, "তোমরা মানে কি বাঁচা বেঁচে গিয়েছো?" তো তারপরে তখন মানে ওনারা ৩ জনে তখন স্নান-টান করে ঘরের মধ্যে আসেন। এবার দাদু যেহেতু আগেকার দিনের মানুষ ছিলেন, তো উনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন এবং বাবার মধ্যে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেটা কিন্তু দাদু বুঝতে পেরেছিলেন। তো তখন উনি বলেন যে, "ঠিক আছে, আমাদের এখানকার একটি মসজিদ রয়েছে। তো সেখানের ইমাম সাহেবকে গিয়ে আমি এই বিষয়টা বলছি। উনি এসে বাবাকে ঝাড়ফুঁক করে দেবেন এবং বাড়িটা উনি ভালো করে বেঁধে দিয়ে যাবেন।" মানে দাদু কিন্তু এই কথাটা বলে। তো সেই দিনই কিন্তু বিকেল বেলাতে দাদু যায় ওই মসজিদে ইমাম সাহেবকে বলতে এবং উনি যেটা জানান যে পরশুদিন মানে আগামী পরশুদিন উনি আসবেন এবং এই মাঝের যে একটা দিন, এই দিনটা যেন বাবাকে খুব সাবধানে রাখা হয়। তো এবার সেই কথা মতো মানে দাদু কিন্তু বাড়ি ফিরে আসে। এবার বাবার তখন শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু তাও বাবা বলছে যে মানে আমি এবার বাড়ি ফিরে যাবো, আমি আর থাকবো না। তো তখন দাদু বলে যে, "ঠিক আছে, তুমি আর একটা দিন থেকে যাও। পরশুদিনই তো ইমাম সাহেব আসবেন, তো উনি তোমাকে একটু ঝেড়ে দেবেন। তারপর তুমি বাড়ি চলে যাবে।"
তো যাই হোক, এবার সেদিন রাত্রিতে কিন্তু সবাই যে যার মতো শুয়ে পড়েছি। ঠিক তখন কিন্তু বেশ অনেকটা রাত। মানে তখন রাত্রি ১টা-১.৫টা এরকম বাজে। এমন সময়তে বাবার কিন্তু ঘুম ভাঙে একটি কড়া নাড়ার শব্দে। মানে বাবা এটা পরিষ্কার শুনতে পায় যে মনে হচ্ছে যেন আমাদের যে মামার বাড়ির যে সদর দরজাটা, সেই দরজার বাইরের কড়াটা যেন কেউ জোরে, জোরে নাড়াচ্ছে। এবার এই আওয়াজটা পাওয়াতে না মানে বাবার কিন্তু তখন চট করে ঘুমটা ভেঙে গেছে। এবার তখন বাবা এতটা এমনিতেই আগে থেকে ভয় পেয়েছিল, তার উপর এরকম একটা শব্দ যখন বাবা শুনছে, তো তখন বাবা কিন্তু পাশেই মা শুয়েছিল, মাকে কিন্তু ডাকে। এবার মাকে ডেকে যখন বলছে, "তুমি কিছু শুনতে পাচ্ছ?" এবার মাও কিন্তু সেই শব্দটা একদম পরিষ্কার শুনতে পায় এবং মা তখন বলে যে, "হ্যাঁ, আমিও তো শুনছি, মনে হচ্ছে যেন বাইরের কড়াটা কেউ ধরে নাড়াচ্ছে।" এবার দুজনেই তখন ঠিক এতটাই ভয় পায়, তার কারণ হচ্ছে অত রাত্রিবেলাতে ওই সদর দরজার কড়া ধরে কে নাড়াবে? এবং মানে আওয়াজটা এমন হচ্ছে মানে রীতিমতো যেন মানে টাইমের সঙ্গে, সঙ্গে সেই শব্দটা যেন আরো বাড়ছে। মানে খুব কানে লাগছে শব্দটা। তো ওনারা দুজনেই তখন কিন্তু মানে ঠাকুরের নাম করতে, করতে মানে সারারাত্রিটা কাটায় এবং ওই আওয়াজটা ভোর হওয়ার আগে পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট বেজেছে। তো যাই হোক, এবার সকাল যখন হয়েছে, তো তখন বাবার কিন্তু মানে জ্বরটা অনেকটা কমেছে। তো তখন বাবা এবার মানে আরো যারা বাড়ির লোকজন রয়েছে সবাইকে কিন্তু বলে যে এরকম মানে গত রাত্রে আমরা এরকম কিন্তু শব্দ পেয়েছি। এবার এই শব্দটা কিন্তু বাবা আর মা যে শুধু পেয়েছিল তা কিন্তু নয়, বাড়ির প্রত্যেকে সেই আওয়াজটা কিন্তু পায়। মানে ওরকম কড়া ধরে যে জোরে, জোরে নাড়ানোর শব্দ, এটা কিন্তু প্রত্যেকে পেয়েছে। কিন্তু যেহেতু বাবা একটু বেশি ভয় পেয়েছিল, তো যে কারণে কিন্তু সবাই মানে বিষয়টা বলে যে, "না, না, কে আসবে? তুমি হয়তো ঘুমের ঘোরে কোনো ভুল-টুল শুনেছ। তো এরকম কোনো ব্যাপার না।" মানে যেহেতু মানে বাবার মনে সাহস জোগানোর জন্য। তো যাই হোক, এবার সেইদিন কিন্তু বাবার জ্বরটা বেশ অনেকটা কমে গেছে। এবার বাবা তখন ভাবে যে তাহলে আমি এত ভুল শুনলাম, আমিও শুনলাম, আমার ওয়াইফও শুনলো। তো যাই হোক, তখন মানে বিষয়টা বাবা অতটা পাত্তা দেয়নি। তো এবার সারাটা দিন কিন্তু মোটামুটি কেটে যায় এবং সেই দিন কোনো রকমের কোনো সমস্যা কিন্তু হয় না। তো তখন দাদু ভাবে যে এই তো আজকের দিনটা, কালকেই তো ইমাম সাহেব আসবেন। তো উনি তারপর বাবাকে ঝেড়ে দেবেন বা কিছু। তো সেই দিনও কিন্তু রাত্রিবেলায় সবাই যে যার মতো শুয়েছে। এবার যেরকম হয় দেখবে যে ব্যাটা ছেলেদের একটু মানে ভয়টা কম থাকে। তো বাবা যেহেতু তখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, তো ওনার কিন্তু হঠাৎ করে মাঝরাত্রে টয়লেটের জন্য ঘুমটা ভেঙে যায়। এবার মা বাবাকে বারবারই বলে দিয়েছিল যে, "তুমি যখন রাত্রিবেলায় উঠবে" এবার আগেকার দিনের বাড়িগুলোতে এখনকার মতো ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম ছিল না। মানে অনেকটা বেরিয়ে গিয়ে উঠোনের বাইরে গিয়ে সেই মানে টয়লেটগুলো থাকতো। তো সেই জন্য কিন্তু মা বারবার করেই বাবাকে বলেছিল, "তুমি যখন রাত্রিবেলায় ঘুম থেকে উঠবে, তোমার যদি উঠতে হয়, তুমি কিন্তু আমাকে ডাকবে।" এবার বাবা যখন ঘুম থেকে উঠেছে, বাবার যখন ঘুমটা ভেঙেছে টয়লেট যাবে বলে, তো তখন দেখে যে মা ঘুমোচ্ছে। এবার বাবার কিন্তু তখন অলরেডি ভয়টা অনেকটা কেটে গেছে। তো বাবা ভাবে যে আবার আমি ওকে ডাকবো, তো আমি গিয়েই টয়লেটটা করে আসি। তো এই ভেবে বাবা কিন্তু ওই অত রাত্রিবেলাতেই মানে টয়লেটে যাবে বলে ঘর থেকে বেরিয়েছে। এবং যখন বাবা ঠিক ওই টয়লেটের সামনে গিয়ে পৌঁছয়, মানে টয়লেটের গেটটার ঠিক ৩-৪ হাত দূরে বাবা দেখতে পায় সেই টয়লেটের গেটের সামনে সেই লোকটা, মানে যে লোকটাকে গত পরশুদিন রাত্রিবেলাতে ঐরকম কবরস্থানের মধ্যে ওনারা ৩ জন যখন ফিরছিলেন, যখন দেখেছিলেন, মানে যে লোকটা ওরকম সে একটা সাদা আলখাল্লা পরে, মাথায় টুপি পরে, একটা ভয়ংকর চেহারা নিয়ে সেই লোকটা যেরকমভাবে দাঁড়িয়েছিল, ঠিক সেম ভাবে সেই লোকটা ওই দরজার সামনে একইভাবে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে বিকটভাবে হাসছে। এবার এইটা যখন বাবা দেখেছে, বাবা কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় পায় এবং উনি তখন "বাবা গো, মা গো" বলে চিৎকার করে ওইখান থেকে ছুটে ঘরের দিকে আসতে যান এবং সেই মুহূর্তে উনি নিজেকে সামলাতে না পেরে ওইখানটা করেই কিন্তু উনি মানে পড়ে গিয়ে সেন্স হারায়। এবার উনি যে পড়ে গেছেন খুব জোরে কিন্তু শব্দটা হয়। এবার বাড়ির লোকজন কিন্তু এবার অত জোরে একটা শব্দ হওয়াতে কিন্তু বাড়ির লোকজনের ঘুমটা ভেঙে যায় এবং সবাই যখন তড়িঘড়ি করে ছুটে এসছে বাইরে যে কি পড়লো এরকম এত জোরে একটা শব্দ, এবং মায়ের যখন ঘুমটা ভেঙেছে, মাও কিন্তু দেখে যে বাবা কিন্তু পাশে নেই। তো মা তখন বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। তো মাও তখন ছুটে বেরিয়ে এসছে এবং সবাই যখন বেরিয়ে এসে দেখে যে বাথরুমের সামনে বাবা ঐরকম সেন্সলেস অবস্থায় পড়ে আছে। এবার সবাই তখন তড়িঘড়ি করে বাবার চোখে মুখে জল-টল দিয়েছে, কিন্তু বাবার তখন কোনোমতে সেন্স ফিরছে না। মানে একটা কেমন গোঙানির শব্দ মুখ দিয়ে বাবার বেরোচ্ছে। তো সবাই মিলে ধরে নিয়ে গিয়ে বাবাকে বিছানায় শুইয়েছে। তো তারপরে মানে কিছুক্ষণ পরে কিন্তু বাবার জ্ঞানটা ফিরে আসে। এবার সবাই তো তখন ভীষণ চিন্তিত যে কি ব্যাপার হলো, বাবা আজকেও এরকমভাবে মানে পড়ে গেলেন। তো বাবার যখন জ্ঞান ফিরেছে, তো তখন সবাই বাবাকে জিজ্ঞাসা করছে যে, "কি হয়েছে? তুমি আবার এরকমভাবে পড়ে গিয়েছিলে কি করে?" তো বাবা কিন্তু তখন ওই পুরো বিষয়টা বলে যে উনি কি, কি দেখেছেন।
এবার দাদুর তো তখন প্রচণ্ড ভয় লেগে যায়। তার কারণ হচ্ছে যে ঘটনাটা ওই কবরস্থানের সামনে ঘটেছিল, ওরা ৩ জনে যেভাবে ভয় পেয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি আজকে বাড়ির মধ্যে ঘটছে। মানে বিষয়টা তো সত্যি একটা ভাবার জিনিস। তো দাদু কিন্তু সকাল হতেই সেই মসজিদে সেই ইমাম সাহেবের উদ্দেশ্যে কিন্তু দাদু বেরিয়ে যান এবং উনি তখন গিয়ে বলেন যে, "এরকম, এরকম ঘটনা ঘটেছে, আপনি এক্ষুনি চলুন।" তো দাদু সেই মুহূর্তে সেই ইমাম সাহেবকে নিয়ে কিন্তু বাড়িতে আসেন এবং উনি যখন আমার বাবাকে দেখেন এবং পুরো বিষয়টা যখন শোনেন, উনি বুঝতে পারেন যে কি ঘটনা ঘটেছে। তো উনি তখন বলেন যে একটি বদ জিনের ছায়া আমার বাবার উপরে পড়েছে। মানে ওনার রাশিটা যেহেতু পাতলা, তো যে কারণে ওনাকে কিন্তু খুব ইজিলি উনি পজেস করে ফেলেছিলেন। যে কারণে উনি কিন্তু বারবার বিশেষ করে বাবাকে ওইভাবে দেখা দিচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন। তো তখন এবার বাড়ির সবাই তো তখন মানে রীতিমতো চিন্তিত হয়ে গিয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে একটা সুস্থ সবল মানুষ সে যদি এরকম জিনিস বারবার দেখে বা এরকম ঘটনার সম্মুখীন সে যদি বারবার হয়, তাহলে ন্যাচারালি সে তো অসুস্থ হয়ে পড়বে। তো তখন সেই ইমাম সাহেব বলেন যে, "চিন্তার কোনো কারণ নেই। আমি ওনাকে ভালোভাবে ঝেড়ে দিচ্ছি এবং এই বাড়িটাকে আমি খুব ভালো করে বন্ধন করে দিচ্ছি। তো আশা করছি এরপর আর কোনো রকমের কোনো প্রবলেম হবে না।" তো যাই হোক সেই ইমাম সাহেব আমার বাবাকে মানে খুব ভালোভাবে ঝেড়ে দেন এবং উনি কিন্তু সেই বাড়িটাকে বন্ধন করে দেন এবং উনি এটাও বলেন আমার বাবাকে যে, "আপনি এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে গেলে আপনার পক্ষে ভালো হয়।" এবার বাবা তো বলছে যে সেই দিনে আমি বাড়ি ফিরবো। তো তখন দাদু বলে যে, "ঠিক আছে তুমি আজকের রাত্রিটা থেকে যাও। কালকে সকালে তোমরা রওনা দিও।" তো সেই কথা মতো মানে আমরা তখন থেকে যাই। এবার সেইদিন সন্ধ্যেবেলাতে কিন্তু আমার মামার বাড়িতে একটা হরিনামও দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে তখন মানে প্রত্যেকের মনে একটা অজানা আতঙ্ক যে হঠাৎ করে এরকম একটা ঘটনা কি করে ঘটে গেল? আমরা একটা আনন্দ করতে মামার বাড়ি গিয়েছি। তার মধ্যে এরকম একটা ঘটনা। তো যাই হোক, সেইদিন রাত্রিটা তো কোনোমতে কাটে এবং পরের দিন কিন্তু আমরা এবং আমার মাসিরাও তখন একসাথে আমরা ওখান থেকে চলে আসি। তো তারপর থেকে দিদিভাই বলছে যে আমার বাবা তারপর একদিনের জন্যেও আর মামার বাড়ি যায়নি। মানে উনি এতটাই এই বিষয়টিতে ভয় পেয়েছিলেন। আমরা গিয়েছিলাম পরবর্তীকালে। কিন্তু আমার বাবা তারপর থেকে আর কোনোদিনই মামার বাড়ি যায়নি। তো তারপর আর কোনো রকমের কোনো প্রবলেমও আমাদের সাথে ঘটেনি। তো এখন অনেকগুলো বছর কেটে গেছে। আমাদের আর সেইরকমভাবে মামার বাড়ি যাওয়া হয় না। এখন দিদা-দাদু সকলেই মারা গিয়েছেন। আমার মামা-মামী তারা রয়েছেন। তো যাই হোক এই ঘটনাটি দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের বান্ধবী এবছর সরস্বতী পুজোর দিন শেয়ার করে নিয়েছেন। যেটা আমাদেরকে দিদিভাই পাঠিয়েছিলেন। তো পার্সোনালি বলতে গেলে আমার তো ঘটনাটি শুনে ভীষণ ভয় লেগেছে। তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ, সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে। তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো, দিদিভাইয়ের বান্ধবীরা তার মামার বাড়ি কি উপলক্ষে গিয়েছিলেন? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো আজকে আমি এখানে কারোর নাম বলছি না। আমি নেক্সট এপিসোডের শেষে দুটো এপিসোড মিলিয়ে প্রত্যেকের নাম অবশ্যই শেয়ার করব। তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।